আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকশে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে। আজকে বিকাশ টকশে রয়েছি আমি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন আজকে আমাদের বিশেষ অতিথি বিমান ধর স্যার। উনি হলেন একদিকে আমাদের লেখক এবং সাংবাদিক। তো লেখক হলেন সমাজের দর্পণ, যিনি কলমের মাধ্যমে মানুষের ভাবনা, অনুভব, ইতিহাস ও কল্পনাকে তুলে ধরেন। একজন লেখক শব্দের কারিগর, যিনি সাহিত্য, গল্প, প্রবন্ধ বা কবিতার মাধ্যমে সমাজকে শিক্ষা দেন, মননকে উদ্বুদ্ধ করেন এবং ভাবনার নতুন দিগন্ত খুলে দেন। তো উনারই লেখনীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ হয়ে থাকে। তো চলুন আজকে আমাদের মধ্যে উপস্থিত আমাদের স্যারের সঙ্গে পরিচয় করে নেব। নমস্কার স্যার। পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। প্রথমেই জানতে চাইবো আবারও এসে কেমন লাগছে স্যার? আমি তো এটা আমার তৃতীয়বার আসা এখানে, এসে তো ভালোই লাগে। অনেক ধন্যবাদ। তো এই যে জার্নিটা, কিভাবে আপনি সাংবাদিকতা এসেছিলেন বা এখনো লেখালেখি এখনো করছেন, তো এই জার্নিটা একটু শুনে নেব আপনার কাছে। আমার জার্নির মধ্যে কোনো বর্ণময়তা নেই, অত্যন্ত সাদা সিধা। আমি নিজের সাংবাদিকতা জন্য যে বিশেষ প্রশিক্ষণ, পড়াশোনা, ওসব আমার কিছু নেই। ওই যাকে বাংলা প্রবাদ আছে একটা, যে কচু গাছ কাটতে ডাকাত হয়, তা আমি ওই ধরনের ডাকাত যদি হয়ে থাকি, আমি ওই ধরনেরই। হ্যাঁ, কাজে আমার জার্নিটা খুব সহজ। বন্ধু বান্ধব তারা যখন কলেজে পড়ি, কেউ খবরের কাগজে এমনিতে পার্ট টাইম কাজ করতেন, ওই তাদের সঙ্গে বসে একটু লিখে দিন না, তো একটু লিখলাম। লিখতে তো পারি না, ঠিক আছে যা হয় হবে, ছাপিয়ে দেবো। পত্রিকা পৃষ্ঠা পড়ানো হলো তখন বড় কথা। তখন এখনকার মতো তো আধুনিক যন্ত্রপাতি কিছু নেই, খবরের উৎস খুব কম, কাজে পৃষ্ঠা পূরণ করতে হবে। ওই পৃষ্ঠা পূরণের জন্য মাঝে মাঝে বন্ধু বান্ধবরা রিকোয়েস্ট করলে ওই লিখতাম। ওই হলো আমার হাতে খড়ি। আর তখনও কিন্তু কোনো ধারণাই ছিল না যে আমি কোনোদিন সাংবাদিকতা করবো ইত্যাদি। কিন্তু একটা সময় আসলো, আমি যখন ওই পোস্ট গ্রাজুয়েশনের জন্য আবার কলকাতা ইউনিভার্সিটিতে গেলাম পড়তে, তখন আমার এখানে এমবিবি কলেজে ক্লাসমেট ছিল ভূপেন দত্ত ভৌমিক, দৈনিক সামাজিক প্রতিষ্ঠা সম্পাদক। ভূপেন ওইখানে জার্নালিজম পড়তে গেল। ও জার্নালিজম শেষ করে লোকসভা একটা পত্রিকা ছিল, ছোট পত্রিকা, ওইটাতে সে চাকরি পেয়ে গেল। আর এমনিতে তার লেখনী টেখনি ভালো ছিল। তখন এই যুগান্তর পত্রিকা এর সঙ্গে একটু যোগাযোগ সাংবাদিকদের সঙ্গে তার গড়ে উঠে। কিন্তু মানে যেটা এনগেজমেন্ট বলে, এনগেজমেন্টটা ছিল লোকসেবকী। তো যেতাম তার ওখানে, কলেজ শেষ করে ওখানে একটু আড্ডা টাড্ডা দেওয়া, চা খাওয়া, এরকম হতো। তো ভূপেন চলে আসলো এখানে, আমি রয়ে গেলাম কলকাতাতে। আমার পড়া শেষ হয়নি, 1 বছর পরে এলাম। তখন সে পত্রিকাটাকে সাজায়। আমাকে বললো যে ঠিক আছে তুমি চলে এসেছো, ভালোই হয়েছে। তুমি দক্ষিণের, তখন তো 3টা জেলা ছিল ত্রিপুরাতে, উত্তর, দক্ষিণ আর সদর। তো দক্ষিণ আমার উদয়পুরের হেডকোয়ার্টার দক্ষিণের, যে তুমি দক্ষিণ করো। তো সে তখন ত্রিপুরাতে এর আগে যে পত্র পত্রিকা ছিল, এরকম ভাবে পত্রিকার মেজাজ নিয়ে কোনো পত্রিকা ছিল না। এটা ছিল একটা রোজগারের মিন্স বা সময় কাটানো, এরকম, বা কিছু এলিটদের সেই সময়ের নিজেদের মধ্যে একটা পজিশন তৈরি করা, এইসব ইত্যাদি ভাবনা। কিন্তু ভূপেন ওর জার্নালিজম পড়াশোনা করেছে, ও অনেক মেথডিক্যাল, এবং যে ব্যাকরণ যেটা আর কি সাংবাদিকতার, এটা সম্পর্ক সে অবহিত, এবং খুব সিরিয়াসলি সে পত্রিকাটাকে নিল, যে পত্রিকাটা করতে হবে। তাহলে কি হবে, যে ত্রিপুরা রাজ্যের গতানুগতিক পদ্ধতিতে পত্রিকা করলে পত্রিকা হবে না। হ্যাঁ, it should be master of the society. That was his mission. আমিও যখন চলে এলাম, বলে যেটা কাজ করা, আমি ত্রিপুরাটাকে 3টা সেন্টার করবো, মানে খবরের,
একটা দক্ষিণ হবে, একটা উত্তর হবে, আর সদর তো আমি আছি এখানে, আমরা হেডকোয়ার্টার এখানে, ওইখানে আমি ডিস্ট্রিক্ট লেভেল সাংবাদিক রাখবো। আমি বেসরকারি স্কুলে চাকরি করি, রমেশ হায়ার সেকেন্ডারিতে, আমার কোনো অসুবিধা ছিল না আইনগত, কাজে ও আমাকে ওই দায়িত্ব, এটা বন্ধুপ্রীতি বলা যায়। কাজে আমার সাংবাদিকতা আসাটা অ্যাকচুয়ালি মানে বন্ধুত্বের খাতিরে বা আবদারে বলা যেতে পারে। ওই দিনও প্রশ্ন উঠেছিল, আমি এককালের কবিতা টবিতা লিখলাম, তো ওই দিন ওই পরিসর একটা প্রতিষ্ঠান, ওরা আমি আমার ছাপানো কবিতাও আছে, তো ওরা আমাকে আরো আমাদের পুরোনো সময়ের দ্বারা তাদেরকে নিয়ে একটা ইয়ের মতো করলো, আলোচনা সভার মতো করলো। তাই বললাম আমি তো কবিতা লিখি না, কারণ আমার গদ্যে টিপাস্টার হয়ে গেছে। ওই ভুবেন তার কারিগর যে আমাকে পদ্য থেকে গদ্যে নিয়ে এলো। এখন আমি খবরের কাগজে করেছি 50 বছর হয়ে গেল প্রায়। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে আমরা আবারও আসবো যে বর্তমানে এখন কি করছেন বা কি নিয়ে লেখালেখি করছেন। আমার তো এখন 84 বছর বয়স, 60 বছরের পরে তো চাকরি থেকে অবসর, সাংবাদিকতা থেকে কার্যত আমি ত্রিপুরা ছেড়েই চলে যাই 2006-এ। কাজেই দৈনন্দিন যে সংযোগ পত্রপত্রিকার সঙ্গে ত্রিপুরার, ওইটা আমার ব্যাহত হয় সেটা। তখন আমি আবার কিন্তু লেখাটা তখন মজ্জায় ঢুকে গেছে, মাথায় ঢুকে গেছে, মজ্জায় ঢুকে গেছে, না লিখলে ভালো লাগে না। তখন দৈনিক সংবাদ নয়, সংবাদ ভাষ্য লেখা শুরু করলাম, যেটা দূর থেকে লেখা যায়। ওই যেটা কলাম বলা হয়, যে একটা লোক তার বিশেষ বিষয় নিয়ে সে লিখতে থাকবে, নট নিউজ বাট অ্যানালাইসিস অফ নিউজ, এরকম ধরনের। তো ওইটা এখন আমি করি এবং দীর্ঘদিন ধরেই করি। এই হলো আমার বর্তমান সময় কাটানো। এখন কলামিস্ট বলা যেতে পারে, সাংবাদিক সেই আবিদারি করতে সাংবাদিক আমি না এখন। তো আপনার অভিজ্ঞতা থেকে জেনে নেব যে আগে যেভাবে সাংবাদিকতা হতো বা এখন যেভাবে সাংবাদিকতা হয়, এই যে ডিফারেন্সটা একটু জেনে নেব আপনার কাছ থেকে। না, ডিফারেন্সটা কালের গতিতে। আমরা যখন আজ থেকে যদি 68 সালটাকে আমি ধরি, তাহলে আজ থেকে কত বছর, 32 আর 25, হ্যাঁ 50 60 বছর প্রায়। তো 60 বছর আগে ত্রিপুরা রাজ্যের সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, তার ভৌগোলিক পরিস্থিতি একরকম ছিল না। দেন ওই সময়তে সংবাদ সংগ্রহ করা, সংবাদপত্র অফিসের সংবাদ পাঠানো, দুটোই ছিল অত্যন্ত কঠিন ব্যাপার। হ্যাঁ, তখন সংবাদটা অন্যভাবে সংগ্রহীত হতো। বড় আমার মনে হয় সেই পদ্ধতিটা যদি আধুনিকতার সঙ্গে অ্যাসিমিলেট করা যেত, যোগ করে দেওয়া যেত, তাহলে ভালো হতো। কারণ আমাদের সময় আমরা খবরের ঠিক জায়গাটাতে বুঝতাম। মানুষ, ত্রিপুরা তো শিল্প সমৃদ্ধ অঞ্চল না, আর ত্রিপুরাতে তখনও অত বড় বড় ক্রাইমও হতো না, অত বড় বড় পলিটিক্যাল ইভেন্টও হতো না। ইনসিডেন্টাল নিউজ, ইনসিডেন্টের সঙ্গে যুক্ত থাকে মানুষের ইনভলভমেন্ট থাকে সমাজের। তো ওই মানুষের কাছে যাওয়াটা, এটা আমাদের ফিজিক্যালি আমাদের ওই যাওয়াটা করতে হতো, আমরা যেতাম। এখন জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। আমার সবার কাছে মোবাইল থাকে, যার কাছ থেকে মানে কোন একটা মোবাইলে একটা খবর নিয়ে নিল, কি হয়েছে কি হবে একটা, মানে আমি এখানে বসে হয়তো আমি ধলাই ডিস্ট্রিক্টের খবর পেয়ে সব হয়ে গেল, এখানে বসে পেলাম, খবর পেয়ে যাচ্ছি। কিন্তু ওই যে মুখের জিহ্বায় লাগিয়ে যে স্বাদ আর গন্ধ শুকে যে স্বাদ, দুটোর পার্থক্য আছে। এখন বেশিরভাগটাই গন্ধ সুখে হয় জিনিসটা, তার আস্বাদনটা নেওয়া যায় না। এর ফলে সাংবাদিকতার বহর বেড়েছে, অনেক গুরুত্ব বেড়েছে, অনেক সহজ হয়েছে। কিন্তু যার জন্য সংবাদটা মানুষ, এই মানুষটা একটু যেন দূরে সরে গেছে, কারণ মানুষের সঙ্গে কানেক্টিভিটিটা নষ্ট।
এখন অধিকাংশ সাংবাদিক এখানে এই রাজ্যে যা আমি দেখি বেশিরভাগই ওই সরকারি দপ্তরে কিছু কর্মীর সঙ্গে সংযোগ থাকে, সোর্সম্যান তারা। খবরটা তারা দিতে আচ্ছা, পারে। তারপর পুলিশের সঙ্গে সংযোগ থাকে, যে একটা লোকের সঙ্গে খাতির টাতির থাকলো, তো এরা খবরটা পাস করে। হ্যাঁ, তো এখন একটু আগে কথোপকথনের সময় প্রশ্নটা ছিল যে সঠিক সংবাদ কি। হ্যাঁ, তো সঠিক সংবাদটা এটা অত্যন্ত সিঙ্ক্রোনাইজড একটা ছোট্ট লিমিটেড প্রশ্ন, কিন্তু এটার থেকে বীজ থেকেই তো অঙ্কুর হয়, অঙ্কুর থেকে মহিরূপ গাছ হয়। হয়। তাহলে ওই সময় খবরটা হলো জাস্ট যা ঘটলো সেটা, বাড়িতে আগুন লাগলো, আর একটা অমুক কথা যে অতটা দোকান পড়ে গেছে, আমি খবর করে নিলাম, খবর হয়ে গেল। এখন কিন্তু খবরটা ওইটা হলো খবর। হ্যাঁ, যদি আমি গ্রামেটিক্যালি একেবারে লিমিটেড সিঙ্ক্রোনাইজ করতে চাই গ্রামেটিক্যালি জিনিসটাকে, ওই জায়গাটা, কিন্তু মানুষ তো ওই জায়গাতে নেই, এবং অ্যাকচুয়ালি নিউজটা সেই জায়গাতেও আর নিউজটা নেই। তখনটা রং কনসেপ্ট ছিল, বা তখনকার সমাজে ওইটাই ছিল কনসেপ্ট। আমরা ভাবতাম এই খবরটা দিয়ে দিয়েছে, খবরটা এসে গেল। কিন্তু এখন মানুষের আকাঙ্ক্ষা বেড়েছে, খবরটার পশ্চাৎপর চায়, তার অর্থনৈতিক ইমপ্লিকেশনটা চায়, তার পলিটিক্যাল ইমপ্লিকেশনটা চায়। হ্যাঁ, সমাজের ক্ষয়ক্ষতি, মানুষের ধ্যান ধারণা, এগুলোর একটা সম্মিলিত রূপে নিউজটার মধ্যে ঢুকুক, এটা চায়। এই ডিপার্টটা এসেছিল অ্যাকচুয়ালি, এটার পথিকৃৎ হলো সন্তোষ কুমার ঘোষ, আনন্দবাজারের সম্পাদক ছিলেন। আগে খবরটা এরকম ছিল, আনন্দবাজার এখন একটা ছোট্ট কলাম দেয়, 50 বছর আগের খবর। গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করিয়াছেন, তার সঙ্গে এই লোক আছে। হ্যাঁ, আগামী দিন ওই জায়গা থেকে উনি যাত্রা শুরু করবেন, এই খবর। কিন্তু এখন এই খবরে তো কারণ কল মুছবে না মনের। এখন ডান্ডি অভিযানটা কেন, কারা যুক্ত হলো, কি কারণে যুক্ত হলো, গান্ধী কি চাইছেন এই আন্দোলন সফল করতে, কেন তিনি চাইছিলেন এই আন্দোলনটাকে পদ্ধতি হিসেবে নিলেন কেন, এটার ইমপ্লিকেশন কি হবে, তার রাজনৈতিক এবং সামাজিক প্রতিফলন কি ঘটতে পারে। হ্যাঁ, এই সমস্ত বিচার বিবেচনা করে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছেন। যে মানুষ, গান্ধী তো জনে জনে বলবেন না সেই কথাটা, সম্ভব না। সাংবাদিকদের কাছ থেকে এখন মানুষ ওই যে ইলাবোরেশন, তার বিস্তৃতিটা জানতে চায় মানুষ এখন। সন্তোষ ঘোষ এই কাজটা করেছিলেন, যে খবর লেখো, খবরের তুমি তোমার ব্যক্তিগত অভিমতটাকেও দিয়ে দাও, খবর বিশ্লেষণও করো, সংবাদ উইল অ্যানালাইসিস উইথ ইউর ভিউ, ইনক্লুড ইউর ভিউজ, এইভাবে নিউজটাকে তৈরি করে। নিউজ যেমন একটা সাহিত্য মতো হয়ে গেছে খবরটা, ওইটা না হলে পাঠকেরও মজা লাগে না, আর যে লিখে তারা খুব স্যাটিসফ্যাকশন হয় না। কাজে ডিপার্চার হয়ে গেছে অনেকটা। আমাদের সঙ্গে ওই ছিল, মানুষের কাছে যা প্রকৃত জিনিসটাকে আনো, জাস্ট খবর যত সংক্ষিপ্ত হবে, খবর বড় করা যাবে না, খবর সংক্ষিপ্ত হবে। এখন হলো ইনক্লুড ভিউজ। মানুষ ইন্টারেস্ট খুঁজে পায় না, ইন্টারেস্ট খুঁজে পেতে হবে না, ইন্টারেস্টের জন্য না, এটা প্রয়োজনও আছে, ইন্টারেস্টও থাকতে লাগবে। কারণ একটা ঘর, যেটু আগে বললেন একটা দোকান পুড়ে গেছে, সেই দোকানটা পুড়ে যাওয়ার ফলে কি ক্ষয়ক্ষতি হলো, বা এই ক্ষয়ক্ষতির পরে আমি কিভাবে এটা লাভ তুলতে পারবো, বা এটা না, ওই লোকটা কি করে, তার এফেক্টটা কি হলো, তার দোকানটা পড়ে গেল, হ্যাঁ, তার কতটা ক্ষতি হলো সামাজিক ভাবে, আর্থিক ভাবে, তার ভবিষ্যৎ, তার পরিবারের পাবে কিনা, হ্যাঁ কিভাবে পাবে, তাকে নিয়ে আবার সমাজ কি ভাবছে। এখন সরকার অনেকটা বেনাভুলেন্ট, ওয়েলফেয়ার স্টেট, কাজে সরকার তার এই ক্ষতিটাকে কিভাবে কম্পেনসেট করতে চায়, বা গভর্নমেন্টকে কম্পেল করা কিভাবে, গভর্নমেন্ট তার রেস্কিউতে আসে, অনেক জিনিসের মধ্যে জড়িত হয়ে যায়। নিউজটা যদি ওইভাবে তৈরি করা হয়, এবং এখানে পাঠকের পড়তে তখন আরো ইন্টারেস্ট লাগে, ইন্টারেস্টের চেয়ে বড় কথা এটাই তখন তাদের কাছে নিউজ মনে হয়। শুধু ঘর পড়ার নিউজটা এখন আর এটা পাঠক এটাকে ঠিক নিউজ বলে যেন গ্রাহ্য করে না আর কি। কারণ
পাঠকেরও টেস্ট পরিবর্তন হয়ে গেছে, তার চাহিদার পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু। ঠিক। আমরা জানতে পারলাম স্যারের কাছ থেকে যে আগে কি ধরনের খবর পাওয়া যেত বা এখন সেই পরিবর্তনটা কি হয়েছে সেটাই সম্বন্ধে আমরা জানতে পারলাম স্যারের অভিজ্ঞতা থেকে। তো এরপরে আমরা আবারও আসবো যে কি লেখা বা রিপোর্ট তৈরি করার সময় কোন দিকগুলো আপনি সব থেকে বেশি গুরুত্ব দেন? এটা কেউ বলতে পারবে না, এটার কোনো ডেফিনেশন নেই। আমার মনে হয় বলতে পারবে, কিন্তু এটার কোনো অ্যাকচুয়ালি কোনো ডেফিনেশন নেই। এখানে আমার বিজ্ঞানের সূত্র মানতে হবে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা সমাজের সর্বত্রই আছে, বাড়িতেও আছে, স্বামী স্ত্রীর মধ্যেও আছে, দুইটা মত। এখানেও সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা রয়েছে ডেফিনেটলি। আমি কিভাবে দেখলাম, এই যে আমরা যে বাড়িতে আলোচনা করি একটা সাধারণ ঘরের বিষয় নিয়ে, দেখা যায় আমার স্ত্রী এক রকমের বলছে, একটা মতামত দিচ্ছে, আমি একটা মত, আমার ছেলে আরেক রকম বলছে, তারপর একটা সিদ্ধান্তে আসি আমরা। হ্যাঁ, কারোটা রিজেক্টেড হয়, কারোটা গৃহীত হয়, অথবা সবটা মিলে গিয়ে একটা মানে নূতন সিদ্ধান্ত আসে। এখন আমি কোনটাতে দেব সেটা নির্ভর করে ওই আমার উপর, কারণ আমি তো আমার ভিউজটা দিচ্ছি, আমি কিভাবে ইনসিডেন্টটাকে দেখলাম, তার ইমপ্লিকেশন কি হতে পারে, আমার মতো আমি অ্যানালাইসিস করলাম। হ্যাঁ, এটা আমার সঙ্গে আরেকজন গেল, সে একই জিনিস দেখলো, রিপোর্টটা কিন্তু এক নম্বর একরকম। দুইটা সাংবাদিক এক রকমের রিপোর্ট হবে না, মানে মূল খবরটা হয়তো একরকম থাকবে, কিন্তু খবরের যে ডালপালাটা, তার যে সজীবতা, মানে তার জীবনটাকে, ইয়েগুলো নার্ভ গুলো, এটা কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ভাবে তার মধ্যে ইনপুট দেয়। হ্যাঁ, এর মধ্যে 10 জন গেল, একই নিউজ দেখলো, একজনেরটা ভালো হলো, সবাই গ্রহণ করলো, বাকি নিউজটা ট্রেস মনে করলো। এটা হয়, এক একজন এক এক রকম ভাবে প্রেজেন্টেশনটা করে আর কি। এরকম অভিজ্ঞতা আমার অনেক জায়গায় আছে। আমি সবাই একলাও মুভ করে, আমার দলে দলেও যায়। কোন প্রতিষ্ঠান একসঙ্গে 10 জনকে নিয়ে, পত্রিকার লোক নিয়ে যায়, গভর্নমেন্ট অনেক সময় কন্ট্যাক্ট করে, কিন্তু সবাই দেখে আসে, সবাই নিউজ করে, সবাই তার বেস্ট এফোর্টটাকে দেয়, মেধাটাকে প্রয়োগ করে, কিন্তু ওয়ান নিউজ স্ট্যান্ডস, একটা খবর দাঁড়িয়ে যায়। চিন্তা ভাবনাটা অন্যরকম ভাবে প্রেজেন্ট হয় আর কি। আমি কিভাবে কোন জিনিস, এটা মূল জিনিসটা কি, আমি তার মূল জিনিসটাকে আমি খুঁজি। তো এই খুঁজতে গিয়ে কারণ মানে তার ইন্টেলেক্ট, আমার যা বুদ্ধিবৃত্তি, সেই বুদ্ধিবৃত্তি থেকে আমি তাকে খুঁজে পাবো। আরেকজনের আমার থেকে বেশি থাকবে, সে একটু বেশি দেখবে, আরো ডিপে যাবে, ব্যাপারটা এরকম হয়। কাজে এটার কোনো পরিমাপ নেই যে আমি কিভাবে একটা নিউজ কিভাবে তৈরি করব। আমি তৈরি করব, কিন্তু এটা অন্যকে আমি ইম্পোজ করতে পারি না, কারণ আমার মনটাও তো তার ভেতরে দিতে পারবো না। কাজে এখানে এর কোনো ডেফিনেশন নেই। এটা নাহলে অত কিছু সাংবাদিক বিখ্যাত হয়ে যায়, কুলদীপ নায়ার, তারা মাস্টারি করে গেছে সারা ভারতবর্ষে, পৃথিবীতে। হ্যাঁ, হ্যাঁ, আবারও ধন্যবাদ জানাই স্যারকে, খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে লেখা বা রিপোর্ট তৈরি করার সময় কোন দিকগুলো আমরা বেশি গুরুত্ব দেবো, এটার কোনো ডেফিনেশন হয় না। তো খুব ভালোই বললেন স্যার, আমাদের বুঝিয়ে দিলে সুন্দর করে। এরপরে আমরা অনুষ্ঠানে যেহেতু একেবারে শেষের দিকেই চলে এসেছি, তো সব শেষে স্যারের কাছে আমাদের অনুষ্ঠান শেষের যে বার্তা, সেই বার্তাটা শুনে নেব। সমাজের জন্য কি বার্তা দেবেন আপনি? বার্তা তো আমি এতক্ষণ যা বললাম, এটাই তো আমার বার্তা, আমার আর নতুন কোনো বার্তা নেই। এটা হলো মানে এখন সংবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বে। হ্যাঁ, নিউজ ক্যান মেক ডু দি আনডু অ্যান্ড আনডু দি ডু। হ্যাঁ, কাজে সমাজ পরিবর্তন, রাজনীতি পরিবর্তন, অর্থনৈতিক দিশা পরিবর্তন, এই যে এখন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন গেল, ওয়ার্ল্ড অর্ডার, অর্থনীতি এবং রাজনীতির সেন্টার গুলো চেঞ্জ হয়ে আসছে। হ্যাঁ, তো এটা
বিশ্বের সমগ্র মানুষ 800 কোটি লোকের মধ্যেই তার এফেক্ট হবে। তাহলে সংবাদের গুরুত্বটা এতটাই গুরুত্ব সংবাদের, কাজে সংবাদ এখন মানে ইনএভিটেবল পার্ট। এটা যারা তথাকথিত আমরা একাডেমিক দিক থেকে মানে প্রাতিষ্ঠানিক শিক্ষিত, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষিত নয়, সমাজ এবং প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষিত, প্রত্যেকেই তার উপর এফেক্ট বিস্তার করে সংবাদ। হ্যাঁ, এখন কেউ পৃথিবীতে মূর্খ নেই। আমি হয়তো কটা বই বেশি পড়েছি, কিন্তু গ্রামের একটা লোক তার অভিজ্ঞতা কিন্তু আছে, খবর রাখে এখন, কারণ খবরটা তাকে রাখতে হয়। কাজে সংবাদের গুরুত্ব অপরিসীম গুরুত্ব, এবং এর গুরুত্ব এভার ইনক্রিজিং, এটা বাড়তেই থাকবে। হ্যাঁ, কারণ আমরা যেমন কৃষকরা যেমন আগে, এখন তোমরা হয়তো বলতে পারবে না, আগে কৃষকরা বাংলাদেশে বিশেষ করে একটা রেডিওটার সঙ্গে নিয়ে হাল বলদ নিয়ে লাঙ্গল নিয়ে মাঠে যেত। রেডিওটা বাজতো ওই ক্ষেতের আলে, তারা কাজ করতো। রেডিওটা কেন? তার খবরের জন্য খুব আগ্রহ নেই, তার আগ্রহ হলো খেতে মানে আবহাওয়াটা তার দরকার, আবহাওয়ার খবরে তার দরকার, এই জন্য সে রেডিওটাকে সঙ্গে রাখে। হ্যাঁ, তাহলে এই হলো তার। তো এখন এটা আরো বেশি প্রয়োজন, এখন রাজনীতি অর্থনীতি সবটা যুক্ত হয়ে গেছে। আগে ছিল তার ইন্ডিভিজুয়াল প্রয়োজন, ব্যক্তির প্রয়োজন, এখন সমষ্টির প্রয়োজন ব্যক্তির প্রয়োজনে যুক্ত হয়েছে। আমি আকাশবাণীতেও কাজ করেছি, আমি দেখতাম, আমি নিউজে কাজ করেছি আকাশবাণীতে। দিল্লি থেকে অফিসাররা এলে পড়াই, এখানে আগে একটা মানে পুরো মানে বিদেশি জিনিসের বাজার ছিল, এটাকে প্রচলিত কথা বলতো ডেড সাহেবের মার্কেট, অর্থাৎ প্রচুর পুরনো জামা কাপড় আসতো, এগুলো বিক্রি হতো এখানে। তো এই সঙ্গে অন্যান্য ইলেকট্রনিক দ্রব্য আসতো। ফিলিপসের একটা এক সিঙ্গেল ব্যান্ড রেডিও, হ্যাঁ, বা প্যানাসোনিকের একটা ঘুর পথে আসলো ছোট্ট একটা টেপ রেকর্ডার। দেখতাম ওরা এসে, দিল্লির লোকটাও এসে এখান থেকে কিনতে হবে, কারণ তার এটা রাখতে সুবিধা পকেটে, কাজের এবং সে নিউজ বুলেটিনের টাইম গুলো জানে, প্রতিটা বুলেটিন সে শুনতে চায়, কারণ নিউজটাই তার প্রফেশন। তো সিঙ্গেল ব্যান্ড রেডিওটা কিন্তু, হ্যাঁ, এখন নিউজটা, তখন তো এই ধরনের ক্লাসটাই শুধু খবরের প্রতি আগ্রহ ছিল শহরের লোকেদের। এখন গ্রামে গেল টিভি গেছে, রেডিও চলে গেছে, টিভি এসেছে, এখন টিভিও চলে যাচ্ছে, এখন মোবাইল এসেছে, এখন মোবাইল এসে গেছে। কাজে একটা ইমপ্রুভ ডিভাইস এসে গেছে, এবং এটা পোর্টেবল। হ্যাঁ, কাজে এখন আমি দেখি তো রিক্সা চড়তে গেলে আমি দেখি অনেক গুরুত্বপূর্ণ টেলিফোন আসে, তাদের কথাবার্তা হয়। হ্যাঁ, আমার কাছে গুরুত্ব নেই, তার কাছে খুব গুরুত্বপূর্ণ কথা, কমিউনিকেশন হয়ে যাচ্ছে। একটা মজার ঘটনা বলি, আমি চেন্নাইতে ছিলাম একদিন, আমার ছেলে ওখানে চাকরি করতো, বাজারে যেতাম, বাজার আমি এখনো করি। গেলে পরে আমি সকাল সকাল যেতাম, গিয়ে দেখতাম মাছওয়ালারা এসেছে, ওরা ওদের কন্টেইনার থেকে মাছগুলো সাজালো, দাম জিজ্ঞেস করলাম, কিছু বলেনি। এমন তো একটা ল্যাঙ্গুয়েজ বার আছে, আমি জানি না, আকার ইংরেজিতে যাবে, কিচ্ছু বলে না। প্রত্যেক যাকে জিজ্ঞেস করি দামটা, আমার কেউ কিছু বলে না, ওরা ওদের কাজ করে যায়। গুছানো হয়ে গেলে মোবাইলটা বের করে ট্যাগ থেকে, পকেট তো কাপড়ে গুজা, কোমরে গুজা, এসে মোবাইল 4-5টা ফোন করবে ওদের ভাষায়, কিছু বুঝি না। তারপর সে বসবে, বসে এইবার দাম বলবে। তো প্রথম বুঝতাম না কিছু, দাম জিজ্ঞেস করি, দাম বলে না, এত সময় দাঁড়িয়ে থাকি, কিন্তু আমার তো মাছ কিনতে হবে, দাঁড়িয়ে থাকতে হয়। তার কিছুদিন পরে বুঝলাম যেটা ব্যাপারটা তো অন্যরকম, টেলিফোনটা হলো আসল। বিভিন্ন শহরের জায়গায় বিভিন্ন জায়গায় মাছের দোকান আছে,
আড়তদাররা আছে, হুম। সে টেলিফোন করে জেনে নেন বর্তমান মাছের দামটা কি, কোন বাজারে কত, আচ্ছা। বলে নিয়ে ওদের মধ্যে কমিউনিকেশন হয়, হুম। ওরা দামটা ফিক্স করে হুম। নিজেদের মধ্যে। হুম। কাজে আমি যদি আমার পাড়াতেও যা সোজা পেটে গেল তাই, অমুক বাজারে গেল তাই, হুম। তো এই কমিউনিকেশনটা তারা করেন ওই বাজারটা কত দামে মাছ বিক্রি করবে। হুম। এখন দেখবে, তুমি তো কলকাতা যাও মাঝে মাঝে, হুম। কিছু জিনিসের এমন আছে যা আগে বলা হতো যে কলকাতা খুব সস্তা হ্যাঁ। জীবন ধারণ। হুম। তোমার কি এখন মনে হয় এখন তা কলকাতার মনে জীবন হয় না। সস্তা? না, এখন মনে হয়। কলকাতার সবজিটার যে দাম, কারণ এখন সবজিটাকে প্রিজার্ভ করা যায়। হুম। আগে ছিল এটা পেরিশেবল গুড, অর্থনীতিতে তার একটা অন্য রকমের উপস্থাপনা ছিল, কিন্তু এখন সে আর পচে যায় না, রেখে দেওয়া যায়। এখন দেখবে কলকাতার যে দাম, আগরতলা বাজারে একই দাম। হুম। অনেক জিনিস হুম। তুমি কলকাতা বা ওই ওয়েস্ট বেঙ্গলের লোক বলে আমি তোমাকে বলছি, আমি একা বললে আমাকে বলতো আমি তো ঠিক কথা বলছি না, তুমি তো সাক্ষী রইলে। হুম। হ্যাঁ, হুম। তাহলে দেখো নিউজ কমিউনিকেশন হুম। আসছে কিন্তু এখানে। হ্যাঁ, তো এবার বাকিটা নিজে বুঝে নাও। ঠিক। তো খুব সুন্দরভাবে আমরা স্যারের কাছে জানতে পারলাম আজকে বর্তমান যে পরিস্থিতি সে সম্পর্কেও। তো স্যারের অভিজ্ঞতা আমরা অনেক কিছু জানতে পারলাম, স্যারের কাছে শিখতে পারলাম। তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। এরপরে একটি বিশেষ বিজ্ঞপ্তি দেব যে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে মধুবন রানীর খামার আগরতলা যেটি অবস্থিত, হাসপাতালের বহির্বিভাগ আগে সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মাত্র 10 টাকার বিনিময়ে বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের দিয়ে সেখানে দেখানো হয়। ওষুধ, চিকিৎসা সংক্রান্ত নানা পরীক্ষা নিরীক্ষায় থাকছে অনেকটা ছাড়, এবং আগামী 15ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত ফুল বডি চেক আপের মাত্র 1400 টাকায় অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষদেরও বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। বলবো আপনারা এই পরিষেবা অবশ্যই নেবেন। ধন্যবাদ। তো আমাদের মধ্যে উপস্থিত স্যারকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনার মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেবার জন্য। তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। নমস্কার।